আজকে আমাদের এই ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে ধারা। সো আজকে আমরা ধারা কি, বীজগাণিতিক ধারা কি, ত্রিকোণমিতিক ধারা কি, অনুক্রম কি, অনুক্রমের ফর্মুলাগুলা কি, কিভাবে একটা ধারার আমরা সামেশন নির্ণয় করতে পারি, এই টাইপের যে কনসেপ্টগুলো আছে সেগুলার একেবারে বেসিক বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ধারার যোগফল। তার মানে কিভাবে একটা সিকোয়েন্সের যোগফল আমরা মানে কিভাবে একটা ধারা অর্থাৎ কিভাবে একটা সিরিজের যোগফল আমরা নির্ণয় করতে পারি, সেই জিনিসটা আমরা এখানে বোঝার চেষ্টা করব। তো প্রথমত আমরা একটু জানি যে প্রগমন জিনিসটা কি। দেখেন, প্রগমন জিনিসটা আপনাকে সবার আগে বুঝতে হবে। যদি তিন বা তার ততোধিক পদ এরূপভাবে বিদ্যমান থাকে যেন প্রত্যেকটি পদ তার পূর্ববর্তী পদ হতে একটা নির্দিষ্ট নিয়মে পাওয়া যায়, তখন সেটাকে বলা হয় প্রগমন। অর্থাৎ প্রত্যেকটা পদ মানে একটা পদ, যেমন আমরা ধরে নিলাম এটা ধরে নিলাম আমরা প্রথম পদ এটা ধরে নিলাম প্রথম পদ, তারপরেরটা মনে করেন হচ্ছে দ্বিতীয় পদ। সো আমরা ধরে নিলাম হচ্ছে 12, ঠিক আছে। তারপর আমরা নিলাম 26, তারপর আমরা নিলাম 54। তো এই যে দেখেন, এখানে যদি আমরা এখানে একটু ভালো করে দেখি, এই পদটা এই পদের সাথে রিলেশনটা কেমন দেখেন। 5 ইন্টু 2 প্লাস 2, 5 দুগুণা 10, 10 আর 2 হচ্ছে 12। আবার এই পদ থেকে মানে এইটা থেকে আমরা এটা কিভাবে পেলাম দেখেন, 12 দুগুণা 24 আর 2 হচ্ছে 26। আবার এইটা থেকে এইটা আমরা কিভাবে পেলাম, এটা থেকে আমরা পেয়েছি 26 দুগুণা 52 এবং 2 হচ্ছে 54। তার মানে হচ্ছে এখানে এই যে আমাদের এখানে এখানে যে পদগুলো আছে, যেমন এখানে 5 একটা পদ, 12 একটা পদ, 26 একটা পদ, 54 একটা পদ। সো এই যে পদগুলো আছে এগুলোর মধ্যে একটা কমন সিকোয়েন্স আছে, মানে একটা কমন ধারা আছে বা একটা একটা কমন বিষয় আছে, যে বিষয়টার উপর ডিপেন্ড করে আমরা একটা পদের পরে আরেকটা পদ পাচ্ছি। এখন আপনাকে আমি যদি প্রশ্ন করি যে তাহলে এর পরের পদটা কি, এই পরের পদটা কি, আপনি খুব ইজিলি কিন্তু এটাকে বের করে ফেলতে পারবেন। কিভাবে দেখেন, এখানে প্রত্যেকটা পদের সাথে 2 গুণ করা হয়েছে, তারপর 2 যোগ করা হয়েছে, 2 গুণ করা হয়েছে, 2 যোগ করা হয়েছে, এখানেও সেম 2 গুণ করা হয়েছে, 2 যোগ করা হয়েছে। তাহলে এটার ক্ষেত্রে সেম বিষয় হবে, এটার সাথে আমরা 2 গুণ করব, তারপর 2 যোগ করে দিব। তাহলে 54 দুগুণা কত, 54 দুগুণা 108, তার সাথে যোগ করব 2, তাহলে হয়ে যাবে 110। তার মানে হচ্ছে আমাদের যে পরের পদ অর্থাৎ পঞ্চম পদ সেটা হচ্ছে 110। তাহলে এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটার নামই হচ্ছে প্রগমন। এই কনসেপ্টটার নামই হচ্ছে প্রগমন। তাহলে প্রগমনগুলো হচ্ছে পরের যে পদগুলো আছে সেই পদগুলা আগের যে পদগুলো আছে সেই পদগুলোর সাথে একটা কমন বিষয়ের সাথে মানে মিল থাকবে। অর্থাৎ আহ একটা নির্দিষ্ট নিয়মে পাওয়া যাবে এগুলো। সহজভাবে যদি বলি তাহলে এগুলো একটা নির্দিষ্ট নিয়মে পাওয়া যাবে, তখন সেটা হচ্ছে একটা প্রগমন। তখন সেটা হচ্ছে প্রগমন। আর এই প্রগমনগুলাকে যদি আমরা মানে এখানে যে পদগুলো আছে এই পদগুলোকে কিন্তু আমরা কমা দ্বারা প্রকাশ করি। এই পদগুলোকে দেখেন খুব সুন্দরভাবে এখানে বলা হয়েছে যে প্রগমনগুলোর ক্ষেত্রে এগুলোকে কমা দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমাদের প্রগমনের এখানে পদগুলো কি কি ছিল আমরা যেটা লিখেছিলাম, আমাদের ছিল 5, তারপরে হচ্ছে 12, তারপরে হচ্ছে 26, তারপরে হচ্ছে 54, তারপরে হচ্ছে 110। তাহলে এই যে দেখেন এগুলোর মধ্যে কমা দেওয়া হয়েছে, কি দেওয়া আছে কমা। তাহলে প্রগমনের ক্ষেত্রে যে পদগুলা থাকবে সেগুলোর মধ্যে কমা দেওয়া হয়। এখন এই পদগুলোর মধ্যেই যদি আমরা প্লাস অথবা মাইনাস দিয়ে দিই তখনই সেটা হয়ে যাবে একটা ধারা। যেমন এই যে আমরা লিখেছিলাম আমাদের এটা কি ছিল 5, 12, 26। আচ্ছা, পরেরগুলো আমি আর লিখলাম না। তো যদি এগুলোকে আমরা যোগ দিয়ে লিখি মানে প্লাস আকারে লিখি, অর্থাৎ 5 প্লাস 12 প্লাস 26, এই যে প্লাস আকারে লিখলাম, প্লাস আকারে যখন লিখবো তখনই এটা হচ্ছে একটা ধারা। তো এই হচ্ছে আমাদের প্রগমন এবং ধারার মধ্যে পার্থক্য, ঠিক আছে। প্রগমনগুলোর মধ্যে যদি আমরা প্লাস দিয়ে দিই তখন সেটা হয়ে যায় ধারা, ঠিক আছে। ওকে, তো প্রগমনের কিছু উদাহরণ এখানে আমরা দেখতে পাচ্ছি, আরো কিছু উদাহরণ চাইলে আপনি দেখতে পারেন। এখন আসেন যে সমান্তর প্রগমন কাকে বলে। সমান্তর প্রগমন রয়েছে এবং গুণোত্তর প্রগমন রয়েছে। তাহলে বলা হয়েছে যদি কোনো প্রগমনের যে কোনো দুইটা পদের সাথে তার পূর্ববর্তী পদের অন্তর অথবা বিয়োগফল সমান থাকে,
তখন সেই প্রগমনকে বলা হয় সমান্তর প্রগমন। দেখেন আমরা প্রাথমিকভাবে কি জানি? আমরা জানি যে ধারা হচ্ছে দুই প্রকার। আমরা কি জানি? ধারা হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে কি? একটা হচ্ছে সমান্তর ধারা এবং আরেকটা হচ্ছে আমাদের গুণোত্তর ধারা। আরেকটা হচ্ছে গুণোত্তর ধারা। একটা সমান্তর ধারা এবং আরেকটা হচ্ছে গুণোত্তর ধারা। এখন বিষয় হচ্ছে ভাই, এই যে সমান্তর ধারা, এটা কিন্তু সমান্তর প্রগমন থেকে এসেছে। সমান্তর প্রগমন থেকে যে ধারা এসেছে সেটা হচ্ছে সমান্তর ধারা, আর গুণোত্তর প্রগমন থেকে যে ধারাটি এসেছে সেটা হচ্ছে গুণোত্তর ধারা। তাহলে সমান্তর ধারা কোনগুলো? ফর এক্সাম্পল আমরা একটা ধারা মানে প্রগমন লিখি, মনে করেন 2, 4, 6, 8। তাহলে এখানে যদি আমরা কমা চিহ্ন ব্যবহার করি তাহলে এটা হচ্ছে একটা প্রগমন, কিন্তু এগুলোর মধ্যে যদি আমি প্লাস দিয়ে দেই, তখন এটা হয়ে গেল একটা ধারা, তাহলে যদি পার্থক্য সমান থাকে তাহলে সেটা হচ্ছে সমান্তর ধারা, আর প্রগমন হলে সমান্তর প্রগমন। দেখেন এইটার ক্ষেত্রে এই দুইটা পদের পার্থক্য 2, এই দুইটা পদের পার্থক্য 2, এই দুইটা পদের পার্থক্য 2। পার্থক্যটা আমরা কিভাবে বের করি? দেখেন, পার্থক্য বের করার সূত্র হচ্ছে পরের পদ বিয়োগ হচ্ছে পূর্বের পদ। মানে সহজে মনে রাখার জন্য পার্থক্য নির্ণয়ের সূত্র হচ্ছে পরের পদ বিয়োগ পূর্বের পদ। তাহলে দেখেন এই দুইটার পার্থক্য যখন আমরা নির্ণয় করব তখন এই পরের পদ থেকে আমরা পূর্বের পদটাকে বিয়োগ করব, তাহলে পার্থক্য 2। এই দুইটার মধ্যে যখন আমরা পার্থক্যটা নির্ণয় করব তখন 6 থেকে 4 বিয়োগ করব 2। এই দুইটা পার্থক্য 2। তার মানে এখানে পার্থক্যগুলো যেহেতু সমান, দ্যাটস ওয়াই এটা একটা সমান্তর ধারা। আর যদি এটাকে আমরা কমা দ্বারা প্রকাশ করি তখন এটা হচ্ছে সমান্তর প্রগমন। এখন এখন আচ্ছা, আমরা এখানে আরো কিছু বিষয় বুঝবো। সো আমরা একটা ধারা লিখি, এখানে মনে করেন 2, না আমি একটু বড় ধারা লিখি, মনে করেন 5 প্লাস 10 প্লাস 15, তাও এরকম আমরা এটাকে দিয়ে দিলাম। এখন প্রশ্ন হচ্ছে ভাই, এই যে আমরা ডট 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 দিলাম, আমরা কিন্তু সমান্তর ধারা নিয়ে আলোচনা করছি, এখানে আমরা আলোচনা করছি। তাহলে এই যে একটা ধারা আমরা লিখলাম, এটা কিন্তু একটা সমান্তর ধারা। কেন সমান্তর ধারা? কারণ দেখেন এখানে পার্থক্য 5, এখানে পার্থক্য 5, তার মানে পার্থক্যগুলো সমান, দ্যাটস ওয়াই এটা একটা সমান্তর ধারা। এখন এই যে আমরা সমান্তর ধারা এখানে অঙ্কন করলাম, এই সমান্তর ধারার একটা n-তম পদ আছে। মানে n-তম পদ বলতে বোঝানো হয় অ্যাকচুয়ালি কোথায় গিয়ে ধারাটা শেষ হয়েছে, ওই পদটা হচ্ছে n-তম পদ। মানে এই ধারার লাস্ট যে পদটা সেটা হচ্ছে n-তম পদ। ফর এক্সাম্পল আমি যদি এটাকে একটু সহজভাবে বোঝানোর চেষ্টা করি, তো মনে করেন এটা এই জায়গাতে এসে শেষ হলো, এবং এটা মনে করেন 100। আচ্ছা, এটা মনে করেন 100। তাহলে দেখেন এই যে পদটা আছে এইটা হচ্ছে আমাদের প্রথম পদ, এই যে পদ এটা হচ্ছে দ্বিতীয় পদ, এই যে পদ এটা হচ্ছে তৃতীয় পদ, আর এই যে পদ এটা হচ্ছে n-তম পদ। n-তম পদ। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, ভাই যে কেন এটা n-তম পদ? দেখেন একেবারেই সিম্পল বিষয়। এটা এর আগে অ্যাকচুয়ালি কতগুলো পদ আছে আমরা জানি না। এখানে জানি 5-এর পর 15-এর পরে 20, তারপর 25, তারপর 30, তারপর 35, 40, 45, 50, এরকম যেতে 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 100 হয়েছে। এখন 100 যদি আমি বলি তাহলে হয়তো আপনি ইজিলি বের করে ফেলতে পারবেন, বাট যদি আমি 1000 বলি তাহলে এখানে বের করাটা আমাদের জন্য একটু কষ্ট। বাট আমরা এতটুক জানি, এই যে পদটা আছে এটা হচ্ছে n-তম পদ। n-তম পদ, এইটা হচ্ছে প্রথম পদ, এটা হচ্ছে দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ, এটা হচ্ছে n-তম পদ। তাহলে সমান্তর ধারার n-তম পদ যে 1000 সেটা আমরা বুঝলাম। এখন যদি আমি এখানে আপনাকে বলি যে এখানে কতগুলা পদ আছে, আমরা কি জানি? জানি না, কিন্তু আমরা এটাকে অঙ্ক করার মাধ্যমে এটাকে সমাধান করতে পারি। এখন এখানে আমাদেরকে একটা কিছু ফর্মুলা জানতে হবে। দেখেন এখানে আমরা কিছু ফর্মুলা অ্যাপ্লাই করব। সো আমরা জানি সমান্তর ধারার ক্ষেত্রে, আমরা কিন্তু এখানে সব সমান্তর ধারা নিয়ে আলোচনা করতেছি। সমান্তর ধারার n-তম পদ নির্ণয়ের সূত্র হচ্ছে a প্লাস n-1 ইন্টু ডি। এটা হচ্ছে সমান্তর ধারার n-তম পদ নির্ণয়ের সূত্র, ঠিক আছে? আচ্ছা, তো এই যে আমরা এখানে লিখলাম a প্লাস n-1 ইন্টু ডি। এখানে এটা হচ্ছে প্রথম পদ, এখানে এটা কি? এটা হচ্ছে প্রথম পদ।
এনটা কি? এন হচ্ছে পদ সংখ্যা, এন হচ্ছে পদ সংখ্যা, মানে কতগুলো পদ আছে সেটা আর কি। আর এই যে ডিটা হচ্ছে ডিফারেন্স অর্থাৎ পার্থক্য, অর্থাৎ সাধারণ অন্তর, সাধারণ অন্তর। আচ্ছা, এখানে আপনাদের মনে একটা প্রশ্ন অবশ্যই আসতে পারে, যেটাকে আমরা সাধারণ অন্তর না বলে আমরা তো এটাকে শুধু অন্তর বলতে পারি অথবা পার্থক্য বলতে পারি। না, আপনি বলতে পারবেন না। কেন আপনি বলতে পারবেন না? দেখেন, এইটার একটা মজার বিষয় আছে, আমি এটাকে আপনাদেরকে একটু বলি। এটা কিন্তু খুব মজার একটা জিনিস, আমি একটু বলি, আপনারা শুনেন। আমি একটা এক্সাম্পল লিখি এখানে, আমি একটা এক্সাম্পল লিখি। ফর এক্সাম্পল, আমি আগে যে উদাহরণটা লিখেছিলাম 5, 10, 15, 20, এভাবে এটা চলতে থাকলো। এখন দেখেন এই দুইটার যে পার্থক্য সেটা 5, ঠিক আছে? ওকে, এই দুইটার যে পার্থক্য সেটাও 5, এই দুইটার যে পার্থক্য সেটাও 5, এর পরের দুইটার মধ্যে যে পার্থক্য থাকবে প্রত্যেকটাই কিন্তু কত করে হবে? 5 করে হবে। তার মানে আমরা যদি শুধু পার্থক্য লিখি তাহলে বোঝাবে যে কোনো দুইটা পদের পার্থক্য, কিন্তু সাধারণ লেখার মানে হচ্ছে যে কোনো দুইটা পদের ক্ষেত্রে, মানে পাশাপাশি দুইটা পদের ক্ষেত্রে পার্থক্য 5 হবে। যেমন দেখেন, এই দুইটা পদের ক্ষেত্রে পার্থক্য 5, এই দুইটা পদের ক্ষেত্রে পার্থক্য 5, এই দুইটা পদের ক্ষেত্রে পার্থক্য 5। তার মানে এখানে একটা কমন বিষয় আছে, কমন ফ্যাক্টর আছে, দ্যাটস ওয়াই এখানে সাধারণ অন্তর হবে। এখন আসেন, আমরা যে এই যে আমরা ধারাটি লিখেছিলাম, এই ধারাটার মধ্যে কতগুলো পদ আছে, 5 থেকে 5000 পর্যন্ত, 1000 পর্যন্ত কতগুলো পদ আছে সেটা আমরা বের করব। তো এইটা হচ্ছে আমাদের ফর্মুলা a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এখন দেখেন, সো আমরা এইটার যদি আমরা সাধারণ মানে পদ সংখ্যা বের করতে যাই তাহলে আমরা লিখব, আমরা জানি, দেখেন আমরা জানি, আমরা ফর্মুলাটা কি জানি? ফর্মুলাটা আমরা জানি a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি সমান কত? 1000। এখন 1000 কেন? কারণ এই যে ফর্মুলাটা, এটা কিন্তু n তম পদ নির্ণয়ের সূত্র, আর এখানে n তম পদটা কত? 1000, সো এই অংশ সমান 1000। এখন আপনি ভ্যালুগুলো বসাই দেন। দেখেন এটা কি? এটা হচ্ছে প্রথম পদ, এটা হচ্ছে প্রথম পদ, তাহলে এখানে প্রথম পদ হচ্ছে 5। n হচ্ছে পদ সংখ্যা যা আমরা জানি না, আমরা এটা বের করবো, যেখানে কতগুলো পদ আছে এটা আমরা বের করব। সো এটা n থাকবে। ডিটা হচ্ছে অন্তর, তাহলে দেখেন এই দুইটার অন্তর 5, এই দুইটার অন্তর 5, এর পরের দুইটার অন্তর 5, মানে সাধারণ অন্তরটা হচ্ছে 5। ওকে, সো এটাকে আমরা লিখতে পারি n মাইনাস 1 ইন্টু 5 সমান 1000 মাইনাস 5, এই 5 থেকে ডান দিকে নিয়ে নিলাম, তাহলে 995। তাহলে n মাইনাস 1 যদি 5 দ্বারা ভাগ করি তাহলে এটা হয়ে যাবে 5 একে 5, 4, তাহলে 5 9 45, আর 5 5 9 45, ঠিক আছে, 199 বার। তাহলে যদি এটা যোগ করে দেই তাহলে এটা হয়ে যাবে 200। তার মানে এই যে 5 থেকে 1000 পর্যন্ত টোটাল 200টা পদ আছে। কয়টা পদ আছে? 200টা পদ আছে। তো এইটা হচ্ছে আমাদের একেবারে বেসিক বিষয়, এগুলো আমরা ক্লাস 9 10 এও পড়ে এসেছি, সো এত আর ডিটেইলসে আমরা এখানে যাব না। ওকে, সো সমান্তর প্রগমন আশা করি আমরা বুঝেছি, ঠিক আছে? এখন আসেন আমরা কিছু সমান্তর প্রগমনের একটা উদাহরণ দেখি। প্রগমন, কিন্তু প্রগমন থাকার কারণে হচ্ছে আপনার কমা থাকবে, আর যখন এটা ধারা হয়ে যাবে তখন যোগ হয়ে যাবে। তো দেখেন 1 3 5 7, তো এখানে পার্থক্য হচ্ছে 2 করে, দ্যাটস এটা হচ্ছে সমান্তর প্রগমন। এখন আসেন গুণোত্তর প্রগমন, বা এটাকে আমরা বলতে পারি জ্যামিতিক প্রগমন, ঠিক আছে? এটা হচ্ছে, আচ্ছা এইটার ক্ষেত্রে এখন আমরা আসি জ্যামিতিক প্রগমন, ঠিক আছে? জ্যামিতিক প্রগমন, তো আমরা আরেকটা প্রগমন লিখি, মনে করেন 5, তারপর মনে করেন 10, তারপর 20, 40, 80। সো এটা কিন্তু একটা প্রগমন, এটা একটা প্রগমন, কারণ এটা একটা নির্দিষ্ট নিয়মে পাওয়া যায়। নিয়মটা কি? নিয়মটা হচ্ছে এইটার দ্বিগুণ এইটা, এইটার দ্বিগুণ এইটা, এইটার দ্বিগুণ এইটা, এইটার দ্বিগুণ এইটা, তার মানে এখানে একটা নির্দিষ্ট নিয়ম আছে, দ্যাটস ওয়াই এটা একটা প্রগমন। এখন প্রশ্ন হচ্ছে এটা কি সমান্তর প্রগমন, এটা আমরা দেখব। তাহলে দেখেন এই দুইটা পার্থক্য 5, এই দুইটা পার্থক্য 10, সমান হয় নাই, সো পরের গুলা দেখার আর দরকার নাই, সমান হবে না এটা। তাহলে আমরা অনুপাত দেখব, সাধারণ অনুপাত। তো সাধারণ অনুপাত নির্ণয়ের ফর্মুলাটা কি? দেখেন, সাধারণ অনুপাত নির্ণয়ের ফর্মুলাটা আমরা কি জানি? দেখেন, সাধারণ অনুপাত, সাধারণ অনুপাত, তো অনুপাতকে আমরা আর দ্বারা প্রকাশ করি, আর মানে হচ্ছে রেশিও অর্থাৎ অনুপাত। তো এটা সূত্রটা কি? সূত্রটা হচ্ছে
পরের পদ ডিভাইডেড বাই পূর্বের পদ, পরের পদ ডিভাইডেড বাই পূর্বের পদ। এখন এই ফর্মুলাটা আমরা খুব সুন্দরভাবে কিন্তু অ্যাপ্লাই করতে পারি। দেখেন এটাকে আমরা খুব সুন্দর করে অ্যাপ্লাই করে ফেলতে পারি। সো এটাকে আমরা এখানে ছোট করে রাখি। ওকে, তো দেখেন এটা যদি একটা অনুক্রম হয়, সো এটাকে আমরা ধারা আকারে লিখি। সো 5 প্লাস 10 প্লাস 20 প্লাস 80। সো এটা যে সমান্তর ধারা নয়, এটা আমরা বুঝেছি। তাহলে এটা একটা গুণোত্তর ধারা হয় কিনা সেটা দেখব। সো একটা ধারা যদি সমান্তর হয়, সেক্ষেত্রে তার পরপর দুইটা পদের পার্থক্য সমান থাকবে, অর্থাৎ সাধারণ অন্তর সমান থাকবে। আর যদি সেটা গুণোত্তর প্রগমন হয়, তাহলে সাধারণ অনুপাতটা সমান থাকবে। তাহলে এখানে সাধারণ অনুপাত যদি আমরা বের করি, 10কে 5 দ্বারা ভাগ করলে আপনি কি পাবেন? 10কে 5 দ্বারা ভাগ করলে আপনি 2 পাবেন। আবার যদি আপনি 20কে 10 দ্বারা ভাগ করেন, সেক্ষেত্রে আপনি 2 পাবেন। 80কে পরেরটা 40, তারপরেরটা হচ্ছে 80। তাহলে দেখেন যদি আপনি 40কে 20 দ্বারা ভাগ করেন, আপনি 2 পাবেন। যদি আপনি 80কে 20 দ্বারা ভাগ করেন, আপনি 2 পাবেন। তার মানে প্রতিটা ক্ষেত্রে তার যে অন্তর, সেটা কিন্তু সমান, অবভিয়াসলি সমান। সো ইটস, আমরা বলতে পারি এটা একটা সাধারণ সাধারণ মানে এটা একটা গুণোত্তর ধারা এবং এটা হচ্ছে একটা গুণোত্তর প্রগমন। তো দেখেন অনুপাত হচ্ছে সমান থাকবে, তখন সেটা হচ্ছে গুণোত্তর প্রগমন। তো গুণোত্তর প্রগমনের একটা উদাহরণ এখানে আমরা দেখতে পাচ্ছি। এই লেখাগুলো বের হয়ে যায় কেন? গুণোত্তর প্রগমন, আচ্ছা এটাকে আমি একটু ছোট করে দিচ্ছি, তাহলে আর সমস্যা হবে না আশা করি। গুণোত্তর প্রগমন, ঠিক আছে। ওকে, সো আমরা দেখতে পাচ্ছি গুণোত্তর প্রগমনের একটা এক্সাম্পল। দেখেন গুণোত্তর প্রগমনটা যদি আমরা দেখি এখানে, তাহলে আমরা একটু আসি গুণোত্তর প্রগমনে। তো গুণোত্তর প্রগমন কাকে বলে অলরেডি আমরা জেনেছি। গুণোত্তর প্রগমনকে কিন্তু আবার জ্যামিতিক প্রগমন বলা হয় থাকে। এখানে অনুপাতটা সমান থাকবে, আর কিছু না। আর এক্সাম্পল যদি আপনি দেখতে চান, অনেক এক্সাম্পল, যেমন 1 3 9 27। দেখেন 1 3 9 27, তাহলে এখানে এইটাকে এটা দ্বারা ভাগ করলে 3, এইটাকে এটা দ্বারা ভাগ করলে 3, এইটাকে এটা দ্বারা ভাগ করলে 3। তার মানে এখানে সাধারণ অনুপাতটা সমান, দ্যাটস ওয়াই এটা একটা জ্যামিতিক প্রগমন বা গুণোত্তর প্রগমন। ওকে, এখন আসেন ধারা কাকে বলে। ওকে, কোন প্রগমনের পদসমূহ পরস্পর যোগ আকারে লিখলে সেটাকে ধারা বলে, সেটা আমরা অলরেডি আগে জেনেছি। প্রগমন কি? প্রগমন হচ্ছে অনেকগুলা পদকে একসাথে যদি আমরা লিখতে পারি, যেখানে পরের পদটা মানে পদগুলা বা অনেকগুলা পদকে যদি একটা নির্দিষ্ট নিয়মে আমরা লিখতে পারি, যদি নির্দিষ্ট নিয়মে লিখতে পারি, তখনই সেটা হচ্ছে প্রগমন। প্রগমনের মধ্যে একটা নির্দিষ্ট নিয়ম থাকতে হবে। ফর এক্সাম্পল আমি লিখলাম, মনে করেন 2 3 5 9 10 12। এটা কিন্তু কোনো প্রগমন নয়। কেন প্রগমন নয়? কারণ এটা কোনো নির্দিষ্ট নিয়মে পাওয়া যায় না। যেমন দেখেন এখানে এই দুইটার পার্থক্য হচ্ছে 1, এই দুইটার পার্থক্য হচ্ছে 2, এই দুইটার পার্থক্য হচ্ছে 4, এই দুইটার পার্থক্য হচ্ছে 1, আবার এই দুইটার পার্থক্য হচ্ছে 2। হ্যাঁ, এটার মধ্যে হতে পারে যদি আপনার পরেরটা যদি কত হয়, যদি 16 হয়ে যায়, তখন এই দুইটা পার্থক্য হয়ে যাবে 4। তাহলে দেখেন এখানে একটা সিকোয়েন্স কিন্তু এখানে মেনটেন হচ্ছে। আবার যদি আমি এখানে যদি পরেরটা যদি লিখি, আমি এখন মনে করেন 20, পরেরটা যদি লিখি আমি 90, তাহলে এটা কিন্তু প্রগমন নয়। প্রগমনের ক্ষেত্রে আপনার একটা নির্দিষ্ট নিয়মে পাওয়া যেতে হবে। আর ধারা হচ্ছে যে প্রগমনের পদগুলাকে যোগ করলে আমরা যা পাবো সেটাই হচ্ছে ধারা। সিম্পল বিষয়। বিয়োগ করলেও কিন্তু সেটা ধারা, যোগ বা বিয়োগ করলে সেটা হচ্ছে ধারা। ওকে, এখন আসেন অসীম ধারা। তো যে ধারার মধ্যে পদ সংখ্যা অসীম থাকবে সেটা হচ্ছে অসীম ধারা, আর যে ধারার মধ্যে পদ সংখ্যা সসীম থাকবে সেটা হচ্ছে সসীম ধারা। ফর এক্সাম্পল আমি একটা ধারা লিখি, মনে করেন আমি একই ধারা বারবার লিখছি, 5 10 20 প্লাস 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 প্লাস। তো এখানে দেখেন এখানে অ্যাকচুয়ালি কোথায় গিয়ে শেষ হবে আমি জানি না, দ্যাটস ওয়াই এটা একটা অসীম ধারা, কারণ এখানে অসীম সংখ্যক পদ আছে। তারপর আমি যদি এখানে লিখি 5 প্লাস 10 প্লাস 20 প্লাস 1000, যেটা আমরা আগে লিখেছিলাম, তখন এটা একটা সসীম ধারা হয়ে যাবে। এইটা একটা অসীম ধারা, এটা একটা সসীম ধারা। সিম্পল বিষয়। এটা একটা অসীম ধারা বিকজ এখানে অসীম সংখ্যক পদ আছে। এটা সসীম ধারা কারণ এখানে অসীম সংখ্যক পদ নাই, কারণ এখানে n তম পদটা আমরা জানি। তার মানে এটা অবশ্যই একটা সসীম ধারা। ওকে, তারপর দেখেন সসীম ধারা অলরেডি আশা করি আপনারা জেনে গিয়েছেন। এখন আসেন সমান্তর ধারা কাকে বলা হয়। ধারার পরপর দুটি পদের অন্তর সমান হলে তাকে সমান্তর ধারা বলা হয়, যেটা আমরা অলরেডি জেনে গিয়েছি আগেই।
আর গুণোত্তর ধারা হচ্ছে যদি আপনার পার্থক্য মানে অনুপাত সমান থাকে তখন সেটা হচ্ছে গুণোত্তর ধারা। এখানে অনেক এক্সাম্পল আছে, আপনারা এগুলো দেখতে পারেন, সমস্যা নেই। গুণোত্তর ধারা যে আপনার অন্তর সমান থাকবে, গুণোত্তর ধারা হচ্ছে আপনার অনুপাত সমান থাকবে, তখন সেটা হচ্ছে গুণোত্তর ধারা। ওকে, সো এখন আসেন এই জায়গাতে, এইগুলো ভাই বক্সের বাইরে বের হয়ে যায় কেন, একটা সমস্যা। ওকে, আমরা একটু ঠিক করে নিচ্ছি। ধারার যে চ্যাপ্টারগুলো আছে এগুলো কিন্তু সব সহজ এবং খুবই মজার কিন্তু এগুলা। সো এগুলো একটু আমরা যদি পড়ি তাহলে খুব ইজিলি কিন্তু আমরা এগুলা সলভ করতে পারি, সমস্যা নাই। ওকে, সো এখন আসেন এই জায়গাতে, আচ্ছা এইটাতে আসার আগে আমরা একটু এই জায়গাতে আসি যে গুণোত্তর ধারার সাধারণ আকার। আচ্ছা এইটাকে আমরা একটু বোঝার চেষ্টা করি যে গুণোত্তর ধারার সাধারণ আকার বলতে আসলে কি বোঝানো হয় এবং গুণোত্তর ধারার সাধারণ আকারটা অ্যাকচুয়ালি এরকম কেন, এই জিনিসটা আমরা একটু এখান থেকে বুঝবো। দেখেন ভাই, একটু আমি লিখি এখানে, দেখেন এখানে বলা হয়েছে গুণোত্তর ধারার সাধারণ আকার হচ্ছে a প্লাস এ আর প্লাস এ আর স্কোয়ার প্লাস এ আর কিউব, এরকম, ঠিক আছে। তাহলে এখানে এটা কি, এখানে এটা হচ্ছে প্রথম পদ, ঠিক আছে। আরটা কি, আরটা হচ্ছে সাধারণ অনুপাত, এখন প্রশ্ন হচ্ছে যদি আমরা এগুলোকে হিসাব করি তাহলে এটা কি একটা গুণোত্তর ধারা হবে? ডেফিনেটলি হবে। কিভাবে দেখেন, এটা হচ্ছে প্রথম পদ, এটা হচ্ছে দ্বিতীয় পদ, এটা হচ্ছে তৃতীয় পদ, এটা হচ্ছে আমাদের চতুর্থ পদ, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের প্রথম পদ। এখন যদি আমরা এগুলোর ভাগ করি, যেমন দেখেন এ আর বাই এ দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, আর এইটাকে যদি এটা দ্বারা আমরা ভাগ করি এ আর স্কোয়ার বাই এ আর, তাহলে এটাও হবে আর। যদি এইটাকে আমরা এইটা দ্বারা ভাগ করি, অর্থাৎ এ আর কিউবকে যদি আমরা এ আর স্কোয়ার দ্বারা ভাগ করি তাহলেও হবে এটা আর। তার মানে এখান থেকে আমরা কি বুঝলাম, খুবই সিম্পল। তার মানে হচ্ছে এখানে যে এই যে আর, প্রত্যেকটার ক্ষেত্রে এটা কিন্তু আর অর্থাৎ সেম থাকবে, তার মানে এখানে অনুপাতটা সমান থাকবে। দ্যাটস ওয়াই এটা হচ্ছে একটা জিওমেট্রিক সিরিজ, ঠিক আছে। গুণোত্তর ধারার ক্ষেত্রে এরকমই জিনিসগুলো আসবে। আচ্ছা আরো ফর্মুলা আমরা সামনে পাবো। ওকে, সো গুণোত্তর ধারার যোগফল নির্ণয়ের দুইটা সূত্র আছে। সমান্তর ধারার যোগফল নির্ণয়ের একটা সূত্র ছিল, আমরা সেটা বলতে ভুলে গিয়েছি, আমি এখানে একটু আসি। সমান্তর ধারা, এই ছিল আমাদের সমান্তর ধারার বিষয়। তো এটা ছিল আমাদের nতম পদ, তাহলে সমান্তর ধারার যোগফলটার নির্ণয়ের সূত্র কি? দেখেন এস মানে হচ্ছে সামেশন অর্থাৎ যোগফল। যদি আমরা n সংখ্যক পদের যোগফল বলি তাহলে এটা হয়ে যাবে এস এন এর মানে কি জানেন? এস এন এর মানে হচ্ছে s1 s2 s3, এভাবে আপনার যতগুলো পদ আছে সবগুলো পদের যোগফলকে আমরা এস এন দ্বারা প্রকাশ করেছি। এস এন মানে হচ্ছে n সংখ্যক পদের যোগফল। তো এখানে n বলতে যদি 5 হয় তাহলে 5টা পদের যোগফল, যদি 10 হয় তাহলে 10টা পদের যোগফল। তাহলে যোগফল নির্ণয়ের সূত্রটা কি? যোগফল নির্ণয়ের সূত্র হচ্ছে এটা a/2 2a plus n minus 1 into d, n/2 সরি n/2 into 2a plus n minus 1 into d। এখানে এইগুলো সেম, a হচ্ছে প্রথম পদ, n হচ্ছে পদ সংখ্যা, d হচ্ছে সাধারণ অন্তর। এখন যদি জিনিসটা গুণোত্তর দ্বারা হয়, গুণোত্তর দ্বারা sn মানে হচ্ছে n সংখ্যক পদ, এইটার সূত্র হচ্ছে a into r to the power n minus 1 by r minus 1, অথবা sn সমান হচ্ছে, অথবা না এবং হবে, মানে এই দুইটার মধ্যে একটা হবে। এখন দেখেন এটা আমরা মনে রাখবো কিভাবে, খুবই সিম্পল বিষয়। এখানে আরটা প্রথমে আছে তাই এখানে আরটা 1 থেকে বড় হবে, আর এখানে আরটা পরে আছে তাই আরটা 1 থেকে ছোট হবে। অর্থাৎ যদি আর 1 থেকে বড় হয় তাহলে আরটা প্রথমে হবে, আর যদি আর 1 থেকে ছোট হয় তার মানে 1 বড়, সো 1টা প্রথমে হবে, অর্থাৎ বড় অংশটা প্রথমে হবে। এটা কিন্তু মনে রাখার জন্য আমি বলছি, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের দুইটা ফর্মুলা। আপনি কিন্তু একই প্রশ্নের মধ্যে দুইটা একসাথে অ্যাপ্লাই করতে পারবেন না, এটা ডিপেন্ড করবে আপনার আর এর উপরে। ফর এক্সাম্পল আমি একটা এক্সাম্পল নেই, মনে করেন 2 প্লাস 4 প্লাস 8 প্লাস 16, এটা একটা ধারা এবং এটা একটা গুণোত্তর ধারা। কারণ এখানে দেখেন এখানে a হচ্ছে 2
আর হচ্ছে দেখেন 4/2, অথবা যদি আপনি 8/4 বলেন, অথবা আপনি 16/8 বলেন, যাই বলেন সেটা 2 হবে। তাহলে এখানে আর এর মানটা কি হয়ে গেল? 1 থেকে বড় হয়ে গেল। সেই ক্ষেত্রে আপনার সূত্র হবে এইটা। যদি এখানে মনে করেন আমি একটা পদ লিখি 100, তাহলে এই যে অংশটার যোগফল নির্ণয় করার জন্য আপনাকে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে, কারণ এখানে অনুপাতটা 1 থেকে বড়। আর যদি অনুপাত 1 থেকে ছোট হয়ে যায়, সেক্ষেত্রে আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে তার যোগফল নির্ণয় করব। যোগফল মানে হচ্ছে এখানে যতগুলো পদ আছে সবগুলো পদের যোগফল কত, এই জিনিসটাই হচ্ছে যোগফল। ওকে, এখন আসেন অভিসারী ধারা। দেখেন ভাই, অভিসারী ধারা জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। তো দেখেন, মনে করি একটা সসীম ধারার n সংখ্যক পদের সমষ্টি হচ্ছে Sn। সসীম ধারা কি? যে ধারার n সংখ্যক পদ থাকে, অর্থাৎ সসীম সংখ্যক পদ থাকে, নির্দিষ্ট একটা সংখ্যক পদ থাকে, যতগুলো পদের মানে আমি জানি, ঠিক আছে? তো এইটা হচ্ছে সমষ্টি হচ্ছে Sn, ঠিক আছে? এখন যদি আমরা n মানে ইনফিনিটি পর্যন্ত লিমিট নেই, দেখেন Sn মানে কি? n সংখ্যক পদের যোগফল। তো যদি এখন আমরা এখানে লিমিট নেই, যদি আমরা n এর লিমিট ইনফিনিটি পর্যন্ত নেই, ঠিক আছে, ইনফিনিটি পর্যন্ত নেই, এবং এই সামেশনের লিমিট ইনফিনিটি নেওয়ার পরেও যদি তার মান সসীম হয়, মানে যোগফলটা যদি সসীম হয় এবং ইউনিক হয়, অর্থাৎ অনন্য হয়, তাহলে সেটা হচ্ছে একটা অভিসারী ধারা। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, ভাই সসীম জিনিসটাই কি আর ইউনিক জিনিসটাই কি? দেখেন, আমরা ধরে নিলাম আমরা একটা আমরা একটা ধারা করলাম, একটা ধারার যোগফল নির্ণয় করলাম, ঠিক আছে? তো যোগফলের মধ্যে n থাকবে। এখানে n এর লিমিট ইনফিনিটি পর্যন্ত, মানে এখানে ইনফিনিটি পর্যন্ত মানে হচ্ছে ইনফিনিটি না, কিন্তু ইনফিনিটি পর্যন্ত না, অ্যাকচুয়ালি এটা হচ্ছে n টেন্ডস টু ইনফিনিটি, এর মানে হচ্ছে ইনফিনিটি এর ঠিক আগের মান পর্যন্ত। দেখেন, আমরা যদি একটা প্রশ্ন, ফর এক্সাম্পল আমি একটা প্রশ্ন লিখি, মনে করেন লিমিট x টেন্ডস টু 2, এখানে আমরা লিখলাম x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই মনে করেন x মাইনাস 2। সো আমি এখানে একটা প্রশ্ন লিখেছি। এখন এর মানে কি? এখানে কি লিমিট 2? না, 2 এর ঠিক আগ পর্যন্ত, মানে x টেন্ডস টু 2, মানে হচ্ছে আমরা ধরে নিলাম এটা যদি একটা আমাদের বাস্তব সংখ্যার লাইন হয়, মনে করেন এটা -1, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, তাহলে এই যে ঘরটা, এই ঘরটা হচ্ছে 2। 2 এর ঠিক আগ পর্যন্ত, 2 এর ঠিক আগ পর্যন্ত, ঠিক আগ পর্যন্ত হচ্ছে আমাদের লিমিট। কিন্তু 2 কিন্তু এখানে এক্সিস্ট করবে না, কারণ এখানে যদি আপনি 2 বসান, তাহলে আপনার লাইনটা এরকম হবে 2 স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই 2 মাইনাস 2, তার মানে 5/0, এবং এটা হচ্ছে একটা অনির্ণয় আকার। এটা হচ্ছে একটা অনির্ণয় আকার। অনির্ণয় আকার মানে হচ্ছে এই আকারের অ্যাকচুয়াল কোনো সমাধান এক্সিস্ট করেই না। এই আকারের কোনো সমাধানই পৃথিবীতে নাই। সো আপনি যখন একটা ধারার যোগফল নির্ণয় করবেন, সেখানে যদি আপনি x টেন্ডস টু ইনফাইনাইট পর্যন্ত নেন, এর x টেন্ডস টু ইনফিনিটি মানে হচ্ছে ইনফিনিটি ঠিক আগের মান পর্যন্ত। ইনফিনিটি মানে কি? ইনফিনিটি মানে হচ্ছে এমন একটা মান যেটা আসলে এক্সিস্ট করে না, কিন্তু তার মানে অনেক দূর পর্যন্ত একটা মান, তার ঠিক আগের যে মানটা পর্যন্ত আমরা জানি, সেই মান পর্যন্ত আপনি লিমিটটা বসাতে পারবেন, ঠিক আছে? তো যদি বসানোর পরে আমরা দেখি যে তার যোগফলটা সসীম থেকে যায়, অর্থাৎ অসীম হয় নাই, সসীম থেকে যায়, এবং একটা ইউনিক মান আসে, ইউনিক মানে একটাই মান আসে, তখন সেই ধারাটা হচ্ছে অভিসারী ধারা। আই হোপ ক্লিয়ার। এখন দেখেন, এখন দেখেন এগুলো নিয়ে তো আরো বড় জ্বালা, বোর্ডে আসার পরে এগুলার চেঞ্জ হয়ে যায়। ওকে, আমরা বেসিক ক্লাসের শেষের দিকে চলে এসেছি। সো দেখেন, আবর্ত ধারার সৃজক ফাংশন বলতে আমরা কি বুঝি, এটাকে আমরা একটু বোঝার চেষ্টা করি। সৃজক ফাংশন, ওকে, দেখেন, আবর্ত ধারার সৃজক ফাংশন হচ্ছে যদি অভিসারী কোনো আবর্ত ধারার যোগফল একটা মূলদীয় প্রকৃত ভগ্নাংশ হয়, তবে তাকে ওই ধারার সৃজক ফাংশন বলা হয়। সহজভাবে যদি আমি বলি, তাহলে একটা ফাংশন যদি সৃজক হতে হয়, তাহলে প্রথমত সেই ধারাটা অভিসারী হতে হবে, দ্বিতীয়ত হচ্ছে সেই ধারার যে যোগফলটা হবে সেটা মূলদীয় প্রকৃত ভগ্নাংশ হতে হবে। আচ্ছা, মূলদীয় মানে কি? মূলদীয় মানে হচ্ছে এটা একটা ভগ্নাংশ আকারের হবে, ভগ্নাংশ আকারে হবে। তাহলে প্রকৃতটা কি? প্রকৃত মানে কি? প্রকৃত মানে হচ্ছে, আচ্ছা, প্রকৃত বোঝার আগে আমি একটা মজার জিনিস আপনাদের বলি। মনে করেন এটা হচ্ছে আমাদের একটা গাছ, মানে প্রকৃত বোঝার জন্য একটা সহজ সিস্টেম। এটা হচ্ছে আমাদের ভূমি, সো এটা হচ্ছে আমাদের গাছ, ঠিক আছে? এটা হচ্ছে গাছ। এখন
এই গাছের মধ্যে আম পাতা লতা পাতা আছে, সমস্যা নাই। এখন আপনারা বলেন তো আমাকে, আপনারা আমাকে বলেন তো এই যে গাছ, এই গাছের ভিত্তিটা কি? ভিত্তিটা কি এই কাণ্ড লতা পাতা নাকি তার মূল? এটা হচ্ছে তার মূল। এটা কি মূল? ডেফিনেটলি এই গাছের ভিত্তি হচ্ছে মূল, কারণ আপনি যদি মূলটাই যদি না থাকে তাহলে তো গাছটা থাকবে না। কিন্তু আমি যদি এখান থেকে একটা ডাল কেটে ফেলি তাহলে গাছটা কি মারা যাবে? না, মারা যাবে না। তার এই কথার মানে হচ্ছে যে এই গাছকে বাঁচিয়ে রাখতে হলে বা আমরা জীবনে যদি একজন প্রকৃত মানুষ হিসেবে তৈরি করতে চাই তাহলে আমাদের ভিত্তিটাকে শক্ত করতে হবে, আমাদের আদর্শটাকে শক্ত করতে হবে। এই যে প্রকৃত মানুষের বিষয়টা আসছে না, এই বিষয়টা আসছে এই কারণে, কারণ ভগ্নাংশের দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে লব আর একটা হচ্ছে হর। লব থাকে উপরে, হর থাকে নিচে। আর এই নিচে মানে হচ্ছে আমি ভিত্তিটাকে বোঝাচ্ছি, যে গাছের মূল বোঝাচ্ছি, নিচের অংশটা বোঝাচ্ছি। তার মানে প্রকৃত ভগ্নাংশ হচ্ছে সেই ভগ্নাংশ যার লব থেকে হর বড়, সেটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। সেটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। তার মানে এখানে এখানে যে n সংখ্যক পদের, মানে এখানে অভিসারী ধারার যে যোগফল যেটা আসবে সেটা যে সসীম আসবে, সেটা ডেফিনেটলি সেটা সসীম আসতে হবে, ইউনিক হতে হবে, তাহলেই তো সেটা অভিসারী, তাই না? সসীম হতে হবে, ইউনিক হতে হবে, তাহলে সেটা অভিসারী। এখন এটা অভিসারী হওয়ার পরে যদি সেটা ভগ্নাংশ টাইপের হয়, ভগ্নাংশ টাইপের হয় এবং সেটা মূলদীয় ভগ্নাংশ হয়, অর্থাৎ এমন একটা ভগ্নাংশ যার হর বড়। ফর এক্সাম্পল এরকম আমরা একটা মান পেলাম, আর নিচে মনে করেন সো এরকম একটা মান, তার মানে লব থেকে অবশ্যই এখানে হর বড়, লব থেকে অবশ্যই হর বড়। তাহলে এই যে ভগ্নাংশ, এই ভগ্নাংশের নাম হচ্ছে মূলদীয় প্রকৃত ভগ্নাংশ, অর্থাৎ মূলদ সংখ্যা, কারণ এটা ভগ্নাংশ মানে মূলদ সংখ্যা, পৃথিবীর সব ভগ্নাংশ হচ্ছে মূলদ সংখ্যা, এবং এটা প্রকৃত ভগ্নাংশ কারণ হরটা হচ্ছে বড়। যদি এই রকম একটা স্ট্রাকচার আমরা পেয়ে যাই তখন সেই ফাংশনটাকে আমরা বলতে পারি আবর্ত ফাংশন, রেফারিং ফাংশন বা এটার সৃজক ফাংশন, এটার সৃজক ফাংশন। ওকে, পরে গুণোত্তর ধারার যোগফল নির্ণয় আমরা অলরেডি এটা জেনে গিয়েছি, যে যদি আর সামনে থাকে তাহলে আর এর মান 1 থেকে বড়, আর আর পেছনে থাকলে আর এর মান 1 থেকে ছোট। ওকে, তারপর আসেন আবর্ত ধারা কাকে বলে। ওকে, আমরা আগে পড়েছিলাম যে আবর্ত ধারার যোগফল কিভাবে নির্ণয় করা যায়। এখন আমরা একটু দেখে নিই যে এই রেকারেন্স ধারাটা আসলে কি। এই যে দেখেন এই আকারের যে ধারাগুলো আছে সেগুলো হচ্ছে আবর্ত ধারা, এগুলো হচ্ছে আবর্ত ধারা। যেমন মনে করেন যে কোনো ধারা নিতে পারেন, যেমন মনে করেন আমরা নিতে পারি কি a প্লাস এ এক্স, আচ্ছা এটাকে আমরা একটু লিখি, মনে করেন a1x প্লাস a2x, এরকম এরকম যে ধারাগুলো আছে সেগুলো হচ্ছে আবর্ত ধারা, যেগুলো বারবার পুনরাবৃত্তি হবে, এরকম একটা বিষয় আর কি। ওকে, এখানে কিছু সূত্র জানবো, যে সূত্রগুলো আমাদের এই চ্যাপ্টারের ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলভ করার ক্ষেত্রে কাজে লাগবে। তার মধ্যে প্রথমেই হচ্ছে এখানে sin x এর একটা সিরিজ, আপনাদেরকে কিন্তু এই ফর্মুলাগুলো জানতে হবে ভাই, কারণ আমরা যখন এই চ্যাপ্টারের গাণিতিক সমস্যাগুলো নিয়ে আলোচনা করব তখন এই সূত্রগুলো কিন্তু আপনার কাজে লাগবে। তো সূত্রটাকে দেখেন, sin আলফা প্লাস sin 2 আলফা প্লাস sin 3 আলফা এভাবে sin n আলফা পর্যন্ত, মানে n তম পদ পর্যন্ত যে যোগফল, তার সূত্র হচ্ছে এইটা। দেখেন Sn মানে n সংখ্যক পদ পর্যন্ত যোগফল। তো এই যে n, এটাকে আমরা এভাবে চিন্তা করতে পারি যে এটা হচ্ছে sin আলফা প্লাস sin 2 আলফা প্লাস sin 3 আলফা, এভাবে আমরা এটাকে sin n আলফা পর্যন্ত যাব, n আলফা পর্যন্ত যাব। তাহলে এই যে পদগুলো, এগুলোর যোগফল নির্ণয়ের সূত্রটা হচ্ছে sin n আলফা বাই 2 ডিভাইডেড বাই sin আলফা বাই 2 sin আলফা প্লাস n মাইনাস 1 ইনটু আলফা বাই 2। সরাসরি আমরা এটাকে এভাবে জানবো যে এই সূত্রটা হচ্ছে এইটা। সূত্রটা একটু মনে রাখবেন, আমরা যখন গাণিতিক সমস্যাগুলো নিয়ে আলোচনা করব এই অধ্যায়ে, সেক্ষেত্রে এই সূত্রগুলো আমাদের কাজে লাগবে এবং ডেফিনেটলি আপনাকে এগুলো মনে রাখতেই হবে, এগুলাকে স্কিপ করার কোনো সুযোগ নাই। এখন দেখেন কসের ক্ষেত্রে সেম জিনিস। দেখেন দুইটার মধ্যে পার্থক্যটা কি, দেখেন সাইনের ক্ষেত্রে এই জায়গাতে সাইন, এই জায়গাতে সাইন, এই জায়গাতেও সাইন, মানে সাইনের ক্ষেত্রে সবগুলো হচ্ছে সাইন, সহজভাবে যদি আমি বলি। আর কসের ক্ষেত্রে হচ্ছে প্রথম অংশ সাইন ঠিক আছে, বাট পরের অংশ হচ্ছে কস, আর বাকি সব সেম, সব সেম। এই দুইটা জিনিস আপনাকে মনে রাখতে হবে এই রিলেটেড ম্যাথগুলো সলভ করার জন্য। ওকে, সো আরো কিছু দেখে নিই, এই যে 10, এই ফর্মুলাটা আমরা একটু দেখে নিই, যে 10 ইনভার্স 1/3 প্লাস 10 ইনভার্স 1/7 প্লাস 10 ইনভার্স 1/13 এর n তম পদ
সূত্রটা কি? nতম পদ কিন্তু আপনার ধারার যোগফল নির্ণয় করার ক্ষেত্রে আপনার nতম পদ লাগবে। সো এটা হচ্ছে তার nতম পদ। আমরা এই যে প্রবলেমটা আমরা দেখতে পাচ্ছি, এটা সরাসরি আমরা সমাধান করব। এটা সরাসরি আমরা অনুশীলনীতে সমাধান করব, তাই এখানে আর এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছি না। জাস্ট বেসিক ধারণাটা দিলাম যে এটার ফর্মুলা হচ্ছে এইটা, এটার ফর্মুলা হচ্ছে এইটা। এটা কিভাবে এসেছে সেটা আমরা পরবর্তীতে আলোচনা করব, এখন এটা নিয়ে আমরা আলোচনা করব না, ঠিক আছে? গাণিতিক সমস্যাগুলো সমাধান করার সময় আমরা অনেক কিছু জানবো এবং সেইগুলো অনুযায়ী কিন্তু আমরা কাজ করতে পারবো আশা করি, ঠিক আছে? এটাকে একটু হালকা ছোট করে দেই। ওকে, এখানে কিছু গুরুত্বপূর্ণ ফর্মুলা আছে, আমরা ফর্মুলাগুলো একটু দেখে নিই। এখানে কিছু গুরুত্বপূর্ণ অনুসিদ্ধান্ত আছে। এইগুলো ভাই একেবারে বেসিক বিষয়, এই বিষয়গুলো আপনারা আপনাদের ক্লাস 9-10এও শিখে এসেছেন, জাস্ট একটু দেখে নেবেন। এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয়ের সূত্র, এটা হচ্ছে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল নির্ণয়ের সূত্র, এটা হচ্ছে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের যোগফল নির্ণয়ের সূত্র, এটা হচ্ছে এটা হয় নাই, এই সূত্রটা ভুল হয়েছে, এটা হবে এরকম 1 স্কয়ার 3 স্কয়ার 5 স্কয়ার n স্কয়ার, অর্থাৎ n সংখ্যক বেজোড় সংখ্যক সরি 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 ঠিক আছে, ঠিক আছে, সূত্রটা এটা হচ্ছে বেজোড় n সংখ্যক বেজোড় সংখ্যার যোগফল নির্ণয়ের সূত্র। ফর এক্সাম্পল আমি যদি আপনাকে বলি যে 1 থেকে 10 পর্যন্ত বেজোড় সংখ্যাগুলোর যোগফল কত, দেখেন 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলো কি আছে 1 3 5 7 9, তাহলে এখানে কয়টা সংখ্যা আছে? 5টা সংখ্যা আছে, তাহলে এটা হয়ে যাবে 25। দেখেন 9 আর 7 হচ্ছে 16, 16 আর 5 হচ্ছে 21, আর 4 হচ্ছে 25, তাহলে এখানে 5টা সংখ্যা, সো 5 স্কয়ার 25। আর এটা হচ্ছে অসমিতিক সমষ্টি, অসমিতিক সমষ্টি মানে হচ্ছে অসীম সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি হচ্ছে অসমিতিক সমষ্টি। তো এই ছিল আমাদের বেসিক বিষয়। এই চ্যাপ্টারের যে গাণিতিক সমস্যাগুলো করার সময় আমরা দুইটা বিষয় নিয়ে আলোচনা করব, একটা হচ্ছে হাইলাইট 1, এটা হচ্ছে হাইলাইট 2, এবং এই হাইলাইটগুলো নিয়ে আমরা ম্যাথগুলো সলভ করার ক্ষেত্রে ওই জিনিসটা দেখাবো যে কিভাবে ম্যাথ আমরা হাইলাইটের মাধ্যমে সলভ করতে পারি, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। সো আশা করি এই বেসিক ক্লাসটা আপনাদের ভালো লেগেছে। এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বা কোনো ডাউটস থাকে জিজ্ঞেস করবেন। ধন্যবাদ।